আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। কথার শুরুতেই আমি আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। স্মরণ করি, শ্রদ্ধা জানাই আমাদের এই দেশমাতৃকার জন্য যারা জীবন দিয়েছেন, যারা ত্যাগ করেছেন, যারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন এবং এই সংগ্রাম এবং যুদ্ধে যোদ্ধাদের, সংগ্রামীদের পাশে ছিলেন, তাদের সবাইকে। রাজনীতিতে কখনো কখনো ঘটনাগুলো খবর থাকে না, ঘটনাগুলো হয়ে ওঠে আবহাওয়া। গত কয়েক সপ্তাহে বাংলাদেশে সেই আবহাওয়া বদলেছে দ্রুত। রাজধানীর উত্তরা থেকে বিজয়নগর, আবার ঢাকার বাইরে বিভিন্ন জেলা, খুন, গুলি, হামলা, অগ্নিসংযোগের খবর যেন এক ধরনের অস্বস্তিকর ধারাবাহিকতায় মিলছে। উত্তরা ৮ নম্বর সেক্টরে রেল লাইনের পাশে একটি সংগঠনের অফিসে ঢুকে জুলাই রেবেলসের সদস্য মোহাম্মদ রেজওয়ানের উপর হামলা, তার মাথায় আঘাত, হাসপাতালে ভর্তি। এটা একা কোনো বিচ্ছিন্ন ক্রাইম নিউজ নয়, এটা নির্বাচনের আগ মুহূর্তে রাজনীতির নিরাপত্তাহীনতার প্রতীক। এই দিনই তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধনে ছিলেন। এ তথ্য ঘটনাটিকে আরও বেশি রাজনৈতিক প্রেক্ষাপটে বসিয়ে দেয়। আর হাদির উপর গুলিবর্ষণ সেটি আরও বড় অভিঘাত। তফসিল ঘোষণার পরদিন ঢাকার দিনের আলোয় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ, তার অবস্থা আশঙ্কাজনক, পরে উন্নত চিকিৎসায় স্থানান্তর, এসবই ভোটের মাঠে আতঙ্কের ভাষা। নির্বাচনে মানে যে উৎসব, জনসংযোগ, মত প্রকাশের প্রতিযোগিতা, সেখানে যদি সম্ভাব্য প্রার্থীর শব্দবন্ধের সঙ্গে গুলিবিদ্ধ শব্দটি স্বাভাবিকভাবে জুড়ে যায়, তাহলে বুঝতে হবে রাজনীতির শরীরে আবার ভয় ঢুকছে। এই ভয় শুধু ঢাকায় সীমাবদ্ধ নয়, এটাই আসল বিপদ। পুলিশি গোপন প্রতিবেদনে দেশজুড়ে টার্গেটেড হামলার আশঙ্কা, সম্ভাব্য প্রার্থীদের ঝুঁকি মূল্যায়ন করে ক্যাটাগরি করে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব, এসব ইঙ্গিত করে যে রাষ্ট্র নিজেও পরিস্থিতিকে সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে আর দেখছে না, বরং নির্বাচনী নিরাপত্তার সংকট হিসেবে দেখছে। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বলেছেন, স্পেশালাইজড শুটাররা সক্রিয় হয়ে পড়েছে। তার মানে আমরা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি যেখানে নির্বাচনকে ঘিরে সহিংসতা আর ব্যতিক্রম নয়, সহিংসতার সম্ভাবনাই পরিকল্পনার কেন্দ্রে ঢুকে গেছে। রাষ্ট্র তখন কি করছে? দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে অভিযান, নির্দেশনা, সতর্কতা, পুরস্কার ঘোষণা, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 চালুর ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখবার কথা। এসব পদক্ষেপ নিঃসন্দেহে জরুরি, কিন্তু প্রশ্ন হলো এসব পদক্ষেপ কি কেবল প্রতিক্রিয়া নাকি প্রতিরোধের সক্ষমতা? প্রতিক্রিয়া মানে ঘটনার পরে অভিযান, প্রতিরোধ মানে ঘটনার আগেই সক্ষম গোয়েন্দা তৎপরতা, অস্ত্র উদ্ধার, অপরাধীর দ্রুত শনাক্তকরণ, বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব পক্ষের জন্য সমান নিরাপত্তা ও সমান আইনি আচরণ। এই জায়গায় এসে আরেকটা বড় বাস্তবতা সামনে আসে, অবৈধ অস্ত্রের ছায়া। গণ অভ্যুত্থানের সময় থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদের একটা বড় অংশ এখন উদ্ধার হয়নি। এ ধরনের তথ্য জনমনে বারবার ভয়ের বার্তা দেয়, কারণ মানুষ জানে অস্ত্র যখন সমাজে ঘুরে বেড়ায় তখন রাজনীতি, অপরাধ এক জায়গায় এসে মিশে যায়। এই মিশ্রণই নির্বাচনী পরিবেশকে বিষাক্ত করে। একজন ভোটার যখন ভাবেন ভোট দিতে গেলেই হয়তো রাস্তায় সহিংসতা হবে অথবা প্রার্থী সমর্থকদের সংঘাতে এলাকা উত্তপ্ত হবে, তখন তিনি নিজের নিরাপত্তাকে গণতন্ত্রের চেয়ে বড় করে রাখেন। এটা মানুষের দোষ নয়, এটা রাষ্ট্রের ব্যর্থতার নির্মম ফল। অন্যদিকে একই সময়ে রাজনীতির মাঠে একটা বিশাল ঢেউ উঠতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। 25 তারিখে তিনি ফিরবেন। দলীয় ঘোষণায় 25 ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছবেন। এ তথ্য প্রকাশের পর কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা, ঢাকামুখী জনসমাগমের প্রস্তুতি, রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সবই চোখে পড়বার মতো। রাজনীতিতে প্রতীকী ঘটনা অনেক সময় বাস্তব রাজনীতির চেয়েও শক্তিশালী হয়। দীর্ঘ নির্বাসনের পর প্রত্যাবর্তন, এটা বিএনপির কাছে কেবল সাংগঠনিক নয়,
আবেগেরও উৎস। আন্দোলন, মামলা, দীর্ঘ অনুপস্থিতি সব মিলিয়ে দলটির কাছে এটি ঘুরে দাঁড়ানোর মুহূর্ত হিসেবে হাজির হচ্ছে। কিন্তু এখানেও ঝুঁকি লুকিয়ে আছে। একদিকে প্রত্যাবর্তনের উদ্দীপনা, অন্যদিকে সহিংসতার আশঙ্কা। এই দুটো স্রোত একদিনেই ঢাকায় এসে ধাক্কা খেতে পারে। ঢাকায় লাখো মানুষের সমাগম যদি ঘটে, সেটি রাষ্ট্রের জন্য একটি বড় নিরাপত্তা পরীক্ষাও। এই পরীক্ষা শুধু বিএনপির নয়, সরকারেরও। কারণ একটি বড় রাজনৈতিক জমায়েত শান্তিপূর্ণভাবে শেষ হওয়া মানে রাষ্ট্রের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ। আর অশান্তি মানে সহিংসতার রাজনীতি আবার কাজ করে এই বার্তা ছড়িয়ে পড়া। যে কোনো অল্প উত্তেজনা, গুজব, উস্কানি বা পরিকল্পিত হামলা ওই দিনটিকে দেশ জুড়ে আতঙ্কে পরিণত করতে পারে। কাজেই এখানে নিরাপত্তা পরিকল্পনা, ট্রাফিক ম্যানেজমেন্ট, চিকিৎসা প্রস্তুতি, গোয়েন্দা নজরদারি সব কিছু এমনভাবে সাজাতে হবে যাতে সেটি দমনমূলক না হয়ে সুরক্ষামূলক হয়। দমনমূলক নিরাপত্তা মানুষকে ভয় দেখায়, সুরক্ষামূলক নিরাপত্তা মানুষকে ভরসা দেয়। এখন প্রশ্ন আসে, রাজনীতির সহিংসতা কি কেবল অপরাধীদের কাজ, নাকি রাজনৈতিক প্রকৌশল? বাংলাদেশে আমরা জানি সহিংসতা প্রায়ই কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতিপক্ষকে ভয় দেখানো, মাঠ ফাঁকা করা, জনমনে অনাস্থা ছড়ানো, নির্বাচন বানচালের শঙ্কা তৈরি করা, অথবা একটি নির্দিষ্ট ধরনের শক্তির চাহিদা বাড়ানো। সহিংসতা যখন ধারাবাহিক হয়, তখন তা কেবল আইন শৃঙ্খলার সমস্যা থাকে না, তা হয়ে ওঠে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। বিশেষ করে যখন সম্ভাব্য প্রার্থী, আন্দোলনের নেতাকর্মী, নির্বাচনী অফিস বা জনসমাগম লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখন রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যকে সহিংসতায় রূপ দিতে না দেয়া। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত একটি মামলায় প্রথম সাক্ষীর ইন ক্যামেরা জবানবন্দি গ্রহণ। মামলাটি কুষ্টিয়ায় হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ কয়েকজনের বিরুদ্ধে চলছে। বলা হয়েছে বা জানা যায়, ওই ঘটনার সময় হানিফ ঘটনাস্থলে বা তার এলাকায় ছিলেন না। এবং সাক্ষীর নিরাপত্তা করতে এখানে বলে রাখা ভালো, নিশ্চিত করতে গোপনে জবানবন্দি নেয়ার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। অথচ একই ধারণায়, একই মামলায় হাসানুল হক ইনুর সাক্ষীর ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করা হয়নি। এই ঘটনাটি আলাদা করে গুরুত্বপূর্ণ কেন? কারণ রাষ্ট্র একদিকে নির্বাচন করতে চাইছে, অন্যদিকে অতীতের সহিংসতার বিচার প্রক্রিয়া এগোচ্ছে। এ দুয়ের মাঝখানে সাক্ষী, ভুক্তভোগী এবং রাজনীতির মাঠে থাকা সাধারণ মানুষ সুরক্ষার প্রশ্নে সবচেয়ে নাজুক অবস্থায় পড়ে। বিচার যদি বিশ্বাসযোগ্য হয়, নিরাপত্তা যদি সমানভাবে নিশ্চিত হয়, তাহলে সমাজ আস্থা পায়। আর যদি নিরাপত্তা ভেঙে পড়ে, তাহলে বিচার ও নির্বাচন দুটোই প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি বাড়ে। এখানে সবচেয়ে বড় কথাটা হলো আস্থা। বাংলাদেশের মানুষ এখন রাজনীতির ভাষণ কম বিশ্বাস করে, বাস্তবের নিশ্চয়তা বেশি খোঁজে। কে কি বলল তার চেয়ে মানুষ দেখে অপরাধী ধরা পড়ল কিনা, অস্ত্র উদ্ধার হলো কিনা, হামলার পর তদন্ত কত দ্রুত এগোয়, মামলা কতটা স্বচ্ছভাবে চলে, এবং সবচেয়ে বড় কথা, আইন কি সবার জন্য সমান? নির্বাচনের আগে নিরাপত্তার প্রশ্নে তাই 3টি কঠিন কাজ একসঙ্গে করতে হবে। 1. অবৈধ অস্ত্র উদ্ধার ও ভাড়াটে অপরাধী চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ফল। 2. প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার একটি ন্যায্য ও মানসম্মত কাঠামো, যাতে দলভেদে বৈষম্য না থাকে। 3. গুজব, উস্কানি ঠেকাতে সত্য তথ্যের দ্রুত প্রচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। নির্বাচনের পথে হাঁটতে হলে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র কেবল ব্যালট বাক্স নয়। গণতন্ত্র হলো ভয়হীনভাবে মত প্রকাশ, মাঠে দাঁড়ানোর সাহস এবং রাষ্ট্রের নিরপেক্ষ সুরক্ষা। আজ উত্তরা থেকে বিজয়নগর যে বার্তা আমরা পাচ্ছি, সেটি হলো ভয় আবার রাজনীতির দরজায় কড়া নাড়ছে। আর 25 ডিসেম্বরের মতো বড় রাজনৈতিক মুহূর্ত সামনে রেখে সেই ভয়কে যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে নির্বাচনী মাঠে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ভয় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। এই দেশের মানুষ অনেকবার দেখেছে, ভয় দিয়ে সাময়িকভাবে রাস্তা
খালি করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে মানুষই ফিরিয়ে আনে ভারসাম্য, যদি রাষ্ট্র তাকে সুরক্ষা দেয়। তাই আজকের প্রশ্নটা খুব সোজা: রাষ্ট্র কি ভয়কে হারাতে চায়, নাকি ভয়কে পরিচালনা করতে চায়? নির্বাচনের ভবিষ্যৎ এই এক প্রশ্নের উত্তরেই অনেকখানি নির্ভর করছে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।